Assalamu alaikum, my dear students. Hope all of you are well by the grace of Almighty Allah. Today we will learn one more poems. The first one is The Lake Isle of Innisfree by William Butler Yeats, and the second one is from September 1, 1939 by W.H. Auden. So let's start with the poem The Lake Isle of Innisfree. Is a really very beautiful poem, a nice poem, and the theme is actually a theme of the two poems is based on conflict, I should say. One is personal conflict, another is conflict within the nations that makes the world. So let's start with The Lake Isle of Innisfree. It's written by W.B. Yeats, William Butler Yeats. So we will let's discuss with the first 4 lines. Here the poet declares that he will get up now and then go to the Lake Isle of Innisfree. A place near the coast of Ireland. So Lake Isle of Innisfree এটা হচ্ছে আয়ারল্যান্ডের কাছাকাছি একটা দ্বীপের মতো একটা জায়গা. And here he will build a small cottage with mud and the fences of twisted sticks. He will make a garden of beans, and there he will make 9 bean rows. সেখানে সে কী করবে, একটা স্মল কটেজ তৈরি করবে, একটা ছোট কুঁড়ে ঘর বানাবে, তারপর একটা বাগান তৈরি করবে যেখানে হচ্ছে 9টা সারি হবে, তাই তো 9টি সিম গাছের সারি সে তৈরি করবে, এরকম বলেছে. He will also make a beehive for the bees. সে মৌমাছির জন্য মৌচাক তৈরি করবে. And the poet says that he will live alone there in an open passage through the wood and hear the sound of bees. So the poet wants to go there to live in the midst of natural beauty and enjoy the peace in a quiet place. সে আসলে শহরের হয়তো যে জীবনটা সেটা তাকে খুব বোর করে তুলেছে, এজন্য সে চলে যেতে চায় একেবারে মানে ন্যাচারাল বিউটিজের মধ্যে থেকে সে হচ্ছে সেখানকার শান্ত এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা সে উপভোগ করতে চায়. ঠিক আছে, সো লেটস look at lines 5 to 8. Here the poet says that he will find some peace of mind in Innisfree. ঠিক আছে, সে সেখানে গিয়ে শান্তি পেতে চায় আর কি, সে কিছু মানসিকভাবে সে তৃপ্ত হতে চায় সেই দ্বীপে গিয়ে. There peace comes dropping slowly from the foggy morning, and there the cricket sings in the evening. So সেখানে সে বলছে যে পিচ এখানে সকাল যেরকম কুয়াশা পড়ে সেরকম কুয়াশার মতো মানে ধীরে ধীরে সেখানে শান্তি তার কাছে মানে শান্তির ফোঁটা পড়বে তার মনের, মানে মনটা শান্ত হবে তার. ঠিক আছে, দ্য ক্রিকেট সিংস ইন দ্য ইভিনিং. এখানে ক্রিকেট বলতে কিন্তু ঝিঝি পোকাকে বোঝায়. হ্যাঁ, সে ঝিঝি পোকার গান শুনবে সন্ধ্যায়, যেখানে ঝিঝি পোকা গান শোনাবে. দ্য মিড নাইট is lit with the soft light of stars or the moon. ঠিক আছে, মাঝরাতে সেখানে দেখা যাবে যে চাঁদের আলো, হ্যাঁ চাঁদের আলো দ্বারা চাঁদের সফট লাইট, স্টার বা চাঁদের যে মৃদু আলো, সে আলোয় তার মানে যে বাসাটা সে বানাচ্ছে সেটা আলোকিত হবে. দ্য মিড ডে নুন ইজ ফুল অফ পার্পল নাইট. এবং সে হচ্ছে মিড ডে নুন, ঠিক আছে, দুপুরবেলাটা মনে হবে যে পার্পল লাইট মানে বেগুনি কালারের আলোয় আলোকিত. অ্যান্ড ইন দ্য ইভিনিং দ্য ব্রাউন কালার্ড সিঙ্গিং বার্ডস কিপ অন ফ্লাইং. এবং সন্ধ্যায় সে দেখবে যে ব্রাউন কালারের যে পাখিগুলো আছে সেগুলো গান গাইছে এবং উড়ে বেড়াচ্ছে. ঠিক আছে, সো দের ইজ দ্য ডেসক্রিপশন অফ নাইস মানে ডেসক্রিপশন অফ ন্যাচারাল বিউটি. ঠিক আছে, দেন দেখো from lines 9 to 12 the poet in the last stanza restates that he will leave for Innisfree at once. হ্যাঁ, মানে সে এখনই
ওখানে চলে যেতে চায়, বিকজ হি হেয়ার্স দ্য লেক ওয়াটার মেকিং লো সাউন্ডস হোয়েন ইট রিচেস দ্য শোর। ঠিক আছে, সে শুনতে পায় লেকের শব্দ, যেটা খুব আস্তে আস্তে খুব মৃদু শব্দ করে, হ্যাঁ, এবং সেটা ধীরে ধীরে সি শোরের মধ্যে আছড়ে পড়ে যেই শব্দগুলো, হ্যাঁ, মানে ঢেউয়ের যে শব্দগুলো, সেগুলো সে শুনতে চায়, সে শুনে, হ্যাঁ। দ্য পোয়েট হেয়ার্স দিস সাউন্ড ডে অ্যান্ড নাইট, সে হচ্ছে দিনে এবং রাতে এই শব্দগুলো শুনতে পায়। সো হি মাস্ট গো, সো তাকে যেতেই হবে, সে এতটাই মানে অপ্রতিরুদ্ধ। দ্য পোয়েট দেন সেজ দ্যাট ইভেন হোয়েন হি স্ট্যান্ডস অন দ্য রোডস ইন দ্য সিটি or he stands footpaths, he hears the sound of water in the depth of his heart because he always dreams of going to the lake. হ্যাঁ, এখানে সে বলছে যে যখন সে কোনো রাস্তায় বা ফুটপাতে যখন সে দাঁড়িয়ে থাকে, তখনও তার অন্তর সেই মানে সেই শব্দগুলো সে শুনতে পায়। ঠিক আছে, সেই গভীর শব্দগুলো মানে তার মনের ভেতরে দাগ কাটতে থাকে। সে সবসময় মানে ড্রিমস করতে থাকে যে সে যদি সেখানে যেতে পারতো। সো তার মানে হচ্ছে যে মানে তার এতই বেশি সেই ন্যাচারাল পিস তার এত বেশি দরকার, মেন্টাল পিসটা তার এত বেশি দরকার যে সেখানে যাওয়ার জন্য সবসময় বিভোর হয়ে আছে তার মনটা। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল আমরা বলতে পারি যে কবিতাটার একটা সামারি। হ্যাঁ, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে পরীক্ষার সময়, আমাদেরকে লিখতে হবে থিম, তাই না? ছোট্ট 50 ওয়ার্ডসের থিম লিখতে হবে, যেখানে আমরা পাবো হচ্ছে 10 মার্কস। সো খুব সুন্দর করে আমরা থিমগুলো লেখার চেষ্টা করব, এবং থিমগুলো এমন হবে না যে তুমি সরাসরি এখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে লিখে ফেলবে, এরকম না। ঠিক আছে, এখানে হচ্ছে যে আসলে মূল কথা কি, বিষয়টাকে ভিত্তি করে সে লিখছে, যে মানে ভাবার তোটা কি আসলে। এখানে আক্ষরিক অর্থগুলো আমরা এতক্ষণ দেখলাম, যেগুলো আমরা আসলে থিমে লিখব না। আমরা যেটা লিখব যে সে, আমরা দেখতে পাচ্ছি যে সে খুব বিরক্ত হয়ে আছে, হ্যাঁ, খুব মানে বোর হয়ে আছে আরবান লাইফ, মানে মেকানিজম অফ, বিকজ অফ দ্য মেশিনাইজড সিটি লাইফ, হ্যাঁ, সে হয়তো খুব বোর হয়ে আছে, তো সো সে এখান থেকে মুক্তি পেতে চায়, তাই না? সো এই বিষয়গুলোই আমরা এখানে থিমে লেখার চেষ্টা করব, যে আরবান লাইফ উইথ দ্য ম্যানিফেস্টেশন অফ ইটস অ্যাট্রোসিটিস অ্যান্ড আর্টিফিশিয়ালিটিস অফেন বিকামস আনবেয়ারেবল। হ্যাঁ, এই যে নিষ্ঠুরতা এবং যে কৃত্রিমতা আমাদের শহরের জীবনের, হ্যাঁ, সেই জিনিসগুলো আমাদেরকে মাঝে মধ্যে কী করে তোলে, খুব বোর করে তোলে। সো দ্য মেকানাইজড সিটি লাইফ ফেলস টু গিভ পিচ অফ মাইন্ড। সো এই যে শহরের যে লাইফগুলো মেকানাইজড, হ্যাঁ, শহরের যে যান্ত্রিক জীবন, সেটা আমাদেরকে কি করতে পারে না, মানসিকভাবে শান্তি দিতে পারে না। And as such, the poet grows eager to go in contact with the beauties and bounties of nature of the rural areas. এই জন্যই সে চলে যেতে চেয়েছে খুব দূরের দ্বীপের কোনো গ্রাম্য একটা সৌন্দর্যের কাছে, যেখানে সে নেচারের মানে সৌন্দর্যটা উপভোগ করতে পারবে, এরকম কোনো জায়গায় সে যেতে চায়। হ্যাঁ, সো দ্য পোয়েট লংস টু লিভ ইন দ্য ল্যাপ অফ নেচার অ্যান্ড এনজয় দ্য পিচ। সো সে বারবারই, তার মন খুবই চাচ্ছে, মানে এত বেশি চাচ্ছে যে আমি যদি প্রকৃতির কোলে গিয়ে সেখানকার যে শান্তি, হ্যাঁ, সেটাকে যদি এনজয় করতে পারতাম। সো এটাই সে চাচ্ছে। ঠিক আছে, সো এইটাই ছিল আসলে মূলত থিম এই কবিতাটার। ঠিক আছে, সো নেক্সট উই হ্যাভ ফ্রম সেপ্টেম্বর 1, 1939। দেখো, এই কবিতাটাও অনেক সুন্দর একটা কবিতা, মানে নিষ্ঠুরতাকে, যুদ্ধের যে নিষ্ঠুরতা, সেইগুলোকে মানে এত সুন্দর করে আসলে কবিতার মাধ্যমে উপস্থাপন করা যায়, সেটা আমরা এই কবিতাটি না দেখলে বুঝবো না। এই কবিতাটা আসলে অনেক বড়, এখানে সংক্ষেপে আমাদেরকে দেওয়া হয়েছে কবিতাটা। সো আমরা একটু যদি দেখি, দেখো, দ্য পোয়েম ইজ রিটেন বাই অ্যান আমেরিকান পোয়েট W.H. Auden. The title of the poem refers to the beginning of World War II, the day when Adolf Hitler invaded Poland. ঠিক আছে, সো এটা হচ্ছে টাইটেলটা দেখে আমরা বুঝতে পারি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময়টা ইন্ডিকেট করছে, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শুরুর দিকের সময়টা, যখন
হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিল। In the first line, the poet sits in a bar and as the Second World War has begun, the poet feels uncertain and afraid and expresses his fear of the future. He fears that hopes for peace in the world have ended. ঠিক আছে, সো এখানে আসলে দেখো যে যুদ্ধ, একটা যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে মানে কেমন একটা অনিশ্চয়তা মানুষের জীবনে শুরু হয়ে যায়। হ্যাঁ, ভবিষ্যতের কি হবে, বাঁচবে কি বাঁচবে না, মানে যখন আমার ভবিষ্যতের কোনো নিশ্চয়তা থাকে না, যখন আমার জীবনটাই আনসার্টেইন হয়ে যায়, হ্যাঁ, তখন আসলে মনের মধ্যে অনেক ভয়, হ্যাঁ, ভয় চলে আসে এবং মনে হয় যে না, এই পৃথিবীতে আর শান্তি বলে কিছুই থাকলো না, তাই না? সো দ্য বিগিনিং অফ ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড হ্যাজ মেড দ্য পোয়েট ওরিড। এবং এখানে সেই বারে বসে বসে পোয়েট আসলে চিন্তা করছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাচ্ছে, এটা আসলে কেমন হবে, কী হবে না, একটা দুশ্চিন্তার বিষয়, সব মানুষেরই দুশ্চিন্তার বিষয়, কিন্তু কবিরা আসলে তাদের দুশ্চিন্তাগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারে, যেটা অন্য কেউ হয়তো সাধারণ মানুষের মনে থাকলেও হয়তো পারে না। সো হি নাও সেজ দ্যাট দ্য ওয়ার্ল্ড লিডার্স অফ 1930 decades failed to prevent war. So he expresses his distrust of the leaders. The Second World War has created the atmosphere of anger and fear, and the fear of war has darkened the earth. Okay, so people all over the world have become afraid. সো এখানে হচ্ছে এই যে ভয়টা, হ্যাঁ, একে হলো যে লিডার, ওয়ার্ল্ড লিডার যারা ছিল, তারা যুদ্ধটাকে থামিয়ে রাখতে পারলো না। হ্যাঁ, এখানে নেতাদের প্রতি তাদের একটা ডিস্ট্রাস্ট তৈরি হয়ে গেছে যে না, এরা আসলে কিছুই করতে পারবে না, গুড ফর নাথিং। এবং এটা, এই যে ভয়টা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এইটার এই একটা এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে মানুষের মনের মধ্যে, ভীতি, রাগের এবং ভয়ের, হ্যাঁ, যে যুদ্ধের একটা ভয়, সেটা একদম সমস্ত পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে। হ্যাঁ, এবং সারা পৃথিবীর মানুষই ভয়ে, মানে ভীত সন্ত্রস্ত হয়ে আছে যে কী হবে। হ্যাঁ, ফিলিং দ্য ফিয়ার অফ আনসার্টেনিটি। আচ্ছা, দ্য ফিয়ার অফ ওয়ার এফেক্টস দেয়ার প্রাইভেট লাইফস অ্যান্ড অ্যাক্টিভিটিস। এই যে যুদ্ধের ভয়, এটা কিন্তু মানুষের ব্যক্তিগত জীবন, কর্মকাণ্ড সব কিছুকেই এফেক্টস করে। ঠিক আছে, so the anxiety and fear of the war have possessed their mind completely. সো এই যে ভয়, দুশ্চিন্তা, যুদ্ধের ভয়, দুশ্চিন্তা, এটা একদম প্রত্যেকটা মানুষের মনকে একদম গ্রিপ করে নিয়েছে, একদম মানে হাতের মুঠোয় তাদের লাইফটাকে নিয়ে এসছে, এরকম একটা অবস্থা যে তাদেরকে কমপ্লিটলি গ্র্যাব করে ফেলেছে একেবারে। দেন দ্য poet says that he senses the unpleasant smell of death due to the war. ঠিক আছে, অ্যান্ড দিস স্মেল অফ ডেথ হ্যাজ ড্যামেজ দ্য অ্যাটমসফিয়ার অফ সেপ্টেম্বর নাইট। এবং হচ্ছে এই যে সেপ্টেম্বর, যে সময় যুদ্ধটা শুরু হয়েছে, সো এই সময় মানে যুদ্ধ মানেই তো মৃত্যু, তাই না? মৃত্যু, দ্য আনমেনশনেবল অর্ডার অফ ডেথ। সো এখানে কি পরিমাণ মৃত্যু হবে, অসংখ্য অগণিত মৃত্যু, যেটা এবং বলছে মৃত্যুর গন্ধ। ঠিক আছে, মৃত্যুর গন্ধটা একেবারে মানে সেপ্টেম্বরের যে নাইটের যে সৌন্দর্য, সেটাকে একদম ড্যামেজ করে দিচ্ছে, তাই তো? সো দেখো, ছোট একটা কবিতা, অথচ এত সুন্দর করে মানে প্রকাশ করেছে, এটা এত পোর্ট্রেয়ালটা এত সুন্দর। হ্যাঁ, সো আমরা এখানে একটু দেখি যে থিমটা দেখি। এতক্ষণ তো আমরা জাস্ট আক্ষরিক অনুবাদের মতো করে পড়লাম। হ্যাঁ, এখন আমরা একটু দেখি যে থিমটা আসলে কি হবে। হ্যাঁ, থিমটা হচ্ছে দ্য ডিক্লাইন অফ হিউম্যানিটি। মানুষের এই যে মানে মানব সভ্যতার যে ধ্বংস, দ্য ফিলিং অফ আনসার্টেনিটি, অনিশ্চয়তার যে ভয়, অ্যান্ড ফেয়ার অ্যাবাউট দ্য আউটব্রেক অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ বিউটিফুলি পোর্ট্রেড ইন দ্য পোয়েম। এবং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটার যে ভয়, এই সব কিছুই খুব সুন্দরভাবে এই কবিতাটিতে চিত্রায়িত করা হয়েছে। সিটিং ইন আ বার, একটা বারে বসে, দ্য পোয়েট নোটিসেস দ্য ওয়ার ভিকটিমস লুজিং দেয়ার হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস। এখানে পোয়েট দেখছে যে হ্যাঁ, যারা ওয়ারে যারা ভিকটিম হচ্ছে, সবাই কমার বেশি ভিকটিম হচ্ছে, সো তারা তাদের আশা, প্রত্যাশা সব কিছুই কী করে ফেলছে, হারিয়ে ফেলাটাই খুব স্বাভাবিক, তাই না? এরকম একটা ভয়ের সিচুয়েশন। অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার ডার্কেনিং দ্য ল্যান্ডস। এবং এই যে ভয়, হ্যাঁ, ভয়গুলো কি করছে, একেবারে প্রত্যেকটা
দেশের মানুষকে, ল্যান্ডস বলতে এখানে সমগ্র বিশ্বের মানুষের কথা বলা হচ্ছে, যাদেরকে একটা অন্ধকারাচ্ছন্ন মানে ছেয়ে ফেলছে অ্যাঙ্গার এবং ফেয়ার, অ্যান্ড ডেস্ট্রয় পিপলস প্রাইভেট লাইফস, হ্যাঁ, এবং মানুষের ব্যক্তিগত জীবনকে একদম ধ্বংস করে দিচ্ছে। এবং দ্য সেপ্টেম্বর নাইট স্মেলস অফ ডেথ, এবং সেপ্টেম্বরের যে এখন যে সময়টা, সেই সময়টাতে তারা হচ্ছে মৃত্যুর গন্ধ পাচ্ছে। অ্যান্ড ফোকাস দ্যাট দিস ওয়ার উইল টেক আওয়ে ইনইউমারেবল লাইফস, এবং এইটাই আসলে পূর্বাভাস দিচ্ছে যে এই যুদ্ধটা অবশ্যই অগণিত অসংখ্য মানুষের জীবন হানি করবে, তাই তো, প্রাণহানি করবে। সো থিমগুলো দেখো, আমরা বলা হয় যে নট মোর দেন 50 ওয়ার্ডস, যদিও 50 ওয়ার্ডসকে লিমিটেশনস করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করব যে আর একটু বেশি হলে তো অসুবিধা নেই, কম তো লিখবই না, প্রয়োজনে একটু বেশি করে সুন্দর করে লেখার চেষ্টা করব। 50 ওয়ার্ডস আসলে আমরা গুনে গুনে তো আর নাম্বার দিব না যে 50 ওয়ার্ডস লিখেছি কিনা, তারপরেও হচ্ছে যতটুকু সম্ভব 60 বা 65-70 ওয়ার্ডসের মধ্যে খুব সুন্দর করে থিমগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব, ঠিক আছে। অল্প একটু লেখা, একটু 3 থেকে 4 লাইন, হ্যাঁ, একটু সুন্দর করে যদি আমরা উপস্থাপন করতে পারি, তাহলেই কিন্তু আমরা এখানে 10 মার্কস পেয়ে যাচ্ছি। কবিতাগুলো একটু ভালো করে পড়ে, একটু 4-5 বার করে পড়ে বুঝে সুন্দর করে আমরা থিমগুলো লেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে 10 মার্কস পাওয়া খুব সহজ হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।